প্রিয় দর্শক, চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল নিয়ে আমাদের আয়োজনে আপনাদের স্বাগতম। আমরা আজ কথা বলবো গতকাল রাতে সেমিফাইনাল প্রথম লেগে 1-1 গোলে ড্র হওয়া আর্সেনাল এবং আতলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচটি নিয়ে। এই ম্যাচ নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন প্রথম আলো ক্রীড়া বিভাগের সহকর্মী হাসনাত শহীদ। কেমন আছেন আপনি? ভালো। গতকাল রাতের ম্যাচটি তো দেখেছেন, হুম। কেমন দেখলেন ম্যাচ? এবং তার আগের রাতে যে বায়ার্ন পিএসজির যে ম্যাচটা হলো, এই এই ম্যাচ আর এই ম্যাচ এবং গতকালকে রাতের যে ম্যাচ, এই দুটা ম্যাচের ভিতরে আসলে আপনি পার্থক্যটা কি দেখেন? মানে আমি যদি এক কথায় বলি তাহলে এটা হচ্ছে ঝড়ের পরে আসলে একটা ঘুম পাড়ানি গানের মতো ছিল আসলে। যেমন? মানে আগের ম্যাচে আপনার 9 গোলের একটা ম্যাচ দেখার পরে আপনি যখন 1-1 গোলের ড্রর একটা ম্যাচ দেখেন তাহলে আসলে এই রেজাল্টে আসলে অনেক কিছু বলে দেয়। মানে দুইটা আচ্ছা। ম্যাচের ফলই, সো দুইটা ম্যাচের যে পার্থক্য, তাদের মানে মেজাজের পার্থক্য, তাদের টেকটিক্যাল পার্থক্য, খেলার পার্থক্য এবং হচ্ছে দর্শকের আনন্দ পাওয়ার যে হচ্ছে পার্থক্য, সেটা কিন্তু এই দুটার মধ্যে অনেকটা স্পষ্ট আর কি। এই চারটা ক্লাবের ভেতরে কি ফিলোসফিক্যাল ব্যাপারগুলোও কি ইফেক্ট ফেলেছে কিনা? যেমন আমরা যদি দেখি, পিএসজি এবং বায়ার্ন খুবই আক্রমণাত্মক ফুটবল খেলে এবং পিএসজি লুইস এনরিকের অধীনে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করেছে এবং উনি আসার পর থেকেই, যেহেতু এই দুইটা ক্লাবে অল আউট ফুটবল খেলে এবং আর্সেনাল এবং আতলেটিকো মাদ্রিদের ব্যাপারে এক ধরনের দুর্নাম আছে ইউরোপের ফুটবল পাড়ায় যে তারা একটু রক্ষণাত্মক, একটু বুঝে শুনে খেলতে চায়। এই ব্যাপারগুলোর পাশাপাশি আপনার কি মনে হয় যে আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে যে অবস্থানে আছে এবং চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে যে অবস্থানে আছে, সেখান থেকে তারা একটু রক্ষণাত্মক বা একটু বুঝে শুনে খেলার চেষ্টা করেছে কিনা? এটা আসলে আমার মনে হয় দুই দলের মধ্যেই ছিল, কারণ হচ্ছে দুই দলেই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ এখন পর্যন্ত জিততে পারে নাই এবং কাছাকাছি গিয়েও ফিরে আসার অভিজ্ঞতা তাদের আছে। তো সেহেতু তাদের আসলে মানে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার কাছাকাছি এসে কোনো একটা ভুল করে শুরুতেই আসলে তারা পিছিয়ে পড়তে চায়নি। তাদের আসলে সতর্ক শুরু করার একটা আসলে টেন্ডেন্সি ছিল। আমার কাছে যেটা মনে হয়েছে ওই সতর্কতার কারণে ওরা অনেক বেশি হচ্ছে আহ, আগে নিজেদের হচ্ছে গোল বাঁচানো, মানে গোল না খাওয়ার যে হচ্ছে একটা চেষ্টাটা শুরু থেকেই ছিল। তো সেই চেষ্টাটার মানে ওদের যে মানে ফলাফলটা আমরা আসলে ম্যাচে দেখি আর কি। এটার যেটা বললাম যে পিএসজি গত মৌসুমে চ্যাম্পিয়ন ছিল, বায়ার্ন বেশ কয়েকবার হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ জেতার দল। তো তাদের আসলে নতুন করে আসলে চ্যাম্পিয়ন্স লিগের যে হচ্ছে আহ, যে অভিজ্ঞতাটা তাদের আগে থেকেই আছে। তো তারা আসলে আহ, যেটুকু হচ্ছে আসলে উজাড় হয়ে খেলতে পারে, সেটা আসলে অ্যাথলেটিকো এবং হচ্ছে আর্সেনালের জন্য একটু কঠিন, কারণ তাদের আসলে এখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতার আর মানে ইয়াটা হয় নাই, মানে শুরুটাই হয় নাই। তো সেই কারণে আমার কাছে মনে হয় হচ্ছে যেহেতু ফার্স্ট লেগ ছিল, দুই দলেরই একটা ইয়া ছিল হচ্ছে ম্যাচটা যাতে অন্তত লাস্ট মোমেন্ট পর্যন্ত ম্যাচে নিজেদেরকে টিকায় রাখা যায়, সেই আহ, চেষ্টাটা তাদের মধ্যে ছিল। পাশাপাশি হচ্ছে আপনার এই প্লেয়ারদের মধ্যে হচ্ছে একটা আহ, শুরু থেকেই হচ্ছে খেলার মধ্যে আসলে নিজেদেরকে আসলে একটু আহ, গুছিয়ে নেওয়ার একটা গুছিয়ে ব্যাপার নেওয়ার ছিল। একটা ব্যাপার ছিল। আর আমি আপনার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে পেনাল্টিটা নিয়ে, যে পেনাল্টিটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। এই পেনাল্টিটা আসলে কি ছিল কিনা, সঠিক ছিল কিনা, সেটা আপনি আপনি একটু হ্যাঁ, বলতে পারবেন? পেনাল্টি নিয়ে যে যে বিতর্কটা হচ্ছে, প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রেখে যারা ম্যাচটি দেখেননি, গতকাল রাতের ম্যাচে তিনটি পেনাল্টির সিদ্ধান্ত হয়েছিল। একটিতে গোল পেয়েছে আর্সেনাল, আর একটিতে আতলেটিকো মাদ্রিদ গোল পেয়েছে। বিতর্ক হচ্ছে তৃতীয় পেনাল্টি সিদ্ধান্তটি নিয়ে, এবং যেটা হয়েছে ম্যাচের 81 মিনিটে, যেখানে আপনার পিএসজি ডেভিড হানকো আর্সেনালের এজেকে ফেলে দিয়েছিলেন বুটের উপরে। তার এজের বুটের উপরে পাটা পড়েছিল হানকোর, এই যে পড়ে যান বক্সের ভেতরে। ম্যাচের যে রেফারি, মাঠের যে রেফারি, তিনি পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির তরফ থেকে জানানো হয় যে মাঠের পাশে যে মনিটর আছে, সে মনিটরে ঘটনাটা রিপ্লে আর একবার দেখতে আর কি। তো রেফারি বেশ সময় নিয়ে রিপ্লে দেখার পরে তিনি মাঠে যে পেনাল্টি সিদ্ধান্তটা দিয়েছিলেন, সেটা তিনি উইথড্র করে নেন। এবং এই সিদ্ধান্তের পরে ম্যাচটা 1-1 গোলে ড্র হওয়ার পরে আর্সেনালের কোচ মিকেল আর্তেতা এই সিদ্ধান্ত নিয়ে রাগ ক্ষোভ একদম ম্যাচ শেষেই প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এই সিদ্ধান্তটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। এবং রেফারি মাঠে যে সিদ্ধান্ত দিয়েছিলেন সেই সিদ্ধান্তটি সঠিক, বাট ভিএআর যে সিদ্ধান্তটি দিয়েছে সেই সিদ্ধান্তটি ভুল, ওনার দাবি। তো এই ব্যাপারটি নিয়ে আপনার ইএসপিএন সাবেক রেফারি ইংল্যান্ডের অ্যান্ড্রু ডেভিসের সঙ্গে যোগাযোগ করেছিল
হয়েছিল। ডেভিসের ব্যাখ্যাটা হচ্ছে যে যেহেতু ভিআর এর বাতিল করার সিদ্ধান্তটা হচ্ছে এই কারণে যে ভিআর মনে করেছে যে হানকো তার বুটের উপরে এজের বুটের উপরে যেভাবে পাটা রেখেছেন এটা আসলে খুব বড় মারাত্মক টাচ ছিল না। এটা এমনও হতে পারে যে পেনাল্টি আদায়ের জন্য হয়তো এজে পড়ে এটা ডেভিসের ভাষ্য। ভিআর এর পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো অফিসিয়াল বিবৃতি পাইনি। এবং এর পাশাপাশি বিবিসি একটি উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে যে আর্সেনালের শেষ 16 ম্যাচে সেম ঘটনায় পেনাল্টি দেওয়া হয়েছিল। এবং বিবিসির দাবি ইংলিশ প্রিমিয়ার লিগে যদি এই ঘটনা ঘটতো তাহলে সেখানেও পেনাল্টি দেওয়া হতো আর কি। তো এবং এর পাশাপাশি আপনার স্কাই স্পোর্টসের ফুটবল পণ্ডিত থেকে শুরু করে আর্সেনালের সাবেক ডিফেন্ডার ক্রিস সাটন সবাই মনে করে যে এই ম্যাচটা আসলে আর্সেনালের কাছ থেকে রোপ করা হয়েছে, অর্থাৎ ডাকাতি করা হয়েছে অ্যাকচুয়ালি। এখন ইংলিশ মিডিয়া বা ইংলিশ ক্লাবগুলোর সমর্থকরা কেমন আমরা জানি, তারপরেও বেশিরভাগ ভোট আসলে পেনাল্টিটি ছিল। ভিআর বাতিল করেছে এটার বিপক্ষেই বেশিরভাগ মতামত, এর পক্ষেও তো একটি মতামত আছে। আরও একটি মজার বিষয়, আমরা পরশু রাতের যে ম্যাচটিকে বলছিলাম যে এত এত আনন্দের ম্যাচ, এত গোলের ম্যাচ, এটা আসলে মানে এতটাই আনন্দের ম্যাচ যে এরকম ম্যাচ হয়তো মানে এর আগে কবে দেখা গিয়েছে লাস্ট, এটা নিয়েও অনেকে আলোচনা করেছেন। কিন্তু একটা মজার বিষয় খেয়াল করুন, ফুটবল খেলাটা কি সুন্দর রসিকতার। যে ম্যাচে বায়ার্ন 5-2 গোলে পিছিয়ে থাকা অবস্থায় আরও 2 গোল করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, এত অল আউট ফুটবল খেলার পরেও বায়ার্ন কিন্তু ফিরতি লেগ শুরু করবে মঙ্গলবার রাতে, ফিরতি লেগ শুরু করবে 1-0 গোলে পিছিয়ে থেকে। আর গতকালকের ম্যাচে দুইটা দলই খুব ডিফেন্সিভ ফুটবল খেলেছে বলা যায় না, বলতে হয় বুঝে শুনে ফুটবল খেলে 1-1 গোলে ড্র করার পরে ফিরতি লেগে দুই দলই কিন্তু 0-0 ব্যবধান থেকে শুরু করবে। এখানে আপনি প্রশ্ন রাখতেই পারেন, তাহলে কিভাবে খেলার বেনিফিটটা আসলে বেশি, অল আউট অ্যাটাক নাকি আপনার বুঝে শুনে ফুটবল খেলা? সেটা অবশ্যই দলের ফিলোসফি, কোচ কি চান, স্কোয়াড, এসবের উপরে ডিপেন্ড করে আসলে। তো হাসনাত সাহেব, আপনার কাছে পরবর্তীতে যে বিষয়টি আমি জানতে চাই সেটা হচ্ছে আর্সেনালের দিকে যদি তাকাই আমরা এটা জানি যে আতলেটিকো মাদ্রিদে সিমিওনের আন্ডারে আলট্রা ডিফেন্সিভ ফুটবল খেলতে অভ্যস্ত এবং তারা আসলে লিগের শীর্ষ 3-4-এর ভেতর থেকে ইউরোপিয়ান ফুটবলে খেলা, দ্যাটস এনাফ ফর দেম। বাট আর্সেনালের যে ব্যাপারটা, আর্তেতে এত মৌসুম ধরে আছে, এবার কিন্তু একটা সুযোগ এসেছে 22 বছর পরে প্রিমিয়ার লিগ জয় এবং একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ যেহেতু কখনো জেতেনি সেই পর্যায়ে যাওয়ার। তো আপনার কি মনে হয় যে আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা মাথায় রাখা, ইংলিশ প্রিমিয়ার লিগ মাথায়, এই ব্যাপারগুলো একটি সুযোগও হাতছাড়া করা যাবে না, এই চিন্তা করে আর্সেনাল আসলে অনেক বেশি পজিশনে খেলার চেষ্টা করেছে? এবং কালকে রাতের ম্যাচে যে বিষয়টা, আতলেটিকো মাদ্রিদের ডিফেন্স লাইনে যখন হাইলাইন ডিফেন্সে যখন 5 জন ডিফেন্ডার ছিলেন, আর্সেনাল কিন্তু খুব বেশি কিন্তু বল পোক করা ট্রাই করেনি, থ্রু পাসও দেওয়ার ট্রাই করেনি। আপনি কিভাবে দেখছেন? এটা আমি শুরুতেই বলছিলাম যে দুই দলের মধ্যে আসলে পার্থক্যটা হচ্ছে আসলে আর্সেনাল এখন 2টা শিরোপার একেবারে কাছাকাছি জায়গায় পৌঁছে গেছে এবং এটা কিন্তু তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। এবং আমরা এভাবেও চিন্তা করতে পারি এটা হয়তো লাস্ট অপরচুনিটি শেষ আর্তেতার জন্য, এবং একসাথে চ্যাম্পিয়ন্স লিগ এবং লিগ জেতার এই সুযোগ আসলে আর আসবে কি না, আসতেও পারে, কিন্তু ধরে নিচ্ছি আসলে সম্ভাবনার জায়গাটাকে সরাই রেখে যদি চিন্তা করি, তাহলে আসলে তাদের তো আসলে সুযোগ আছে। এই সুযোগটাকে আসলে তারা যত বেশি পজিটিভলি ইউজ করার চেষ্টা করবে। এবং পজিটিভলি করতে গেলে আপনি বায়ার্নের কথা বললেন, বায়ার্নের জন্য আসলে অল আউট খেলাটা যতটা সহজ ছিল আর্সেনালের জন্য ততটা সহজ না। বায়ার্ন কিন্তু অলরেডি লিগ জিতে গেছে, তাদের বুন্দেসলিগা টাইটেল লড়া 4 ম্যাচ হাতে রেখে ঘরে তুলছে। আর্সেনাল কিন্তু নির্ভর হিসেবে খেলেছে, আর্সেনাল কিন্তু প্রিমিয়ার লিগেও বেশ চাপে আছে, কারণ ম্যান সিটি যাদের হাতে তারা এর আগে লাস্ট 3 বারের মধ্যে 2 বারই শিরোপা হাতছাড়া করছে। সেই ম্যান সিটি কিন্তু এবারও আর্সেনালের ঠিক পেছনে আছে, যে কোনো মুহূর্তে এই জায়গা থেকে কিন্তু যে কোনো কিছু হতে পারে। এমন না যে আর্সেনাল খুব লিগে খুব নির্ভর থাকতে পারে। আমি যদি লিগ জিতে যেতাম তাহলে হয়তো আমি চ্যাম্পিয়ন্স লিগে আরেকটু আর একটু নিজেকে খুলে খেলতে পারতাম, কিন্তু সেই জায়গাটা কিন্তু আর্সেনাল নাই। আর্সেনালের এখন যেটা আছে সেটা হচ্ছে দুইটা ট্রফি তাদের জন্য জেতা সম্ভব, আবার 2টা ট্রফি কিন্তু তাদের জন্য হারানো সম্ভব, যেটা গত মৌসুমে ইন্টার মিলানের সাথে হয়েছে। তারাও কিন্তু একাধিক ট্রফি জেতার মুখে ছিল, কিন্তু শেষ পর্যন্ত কিছু জিততে পারেনি। আর্সেনালের কিন্তু ওই সুযোগটা আছে। তো এই কারণে আমার মনে হয়, এবং এটাও বুঝতে হবে কিন্তু আমরা অ্যাথলেটিকোকে যত বেশি ডিফেন্সিভ বলতেছি, তাদের অ্যাটাকিংও কিন্তু যথেষ্ট পরিমাণে আসলে ওই
এবিলিটি আছে, বিশেষ করে আমি আলভারেজের কথা বলতে এই প্রসঙ্গে চাই। দর্শক আসতাম, গতকাল রাতে আতলেটিকোর আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ পেনাল্টি থেকে একটা গোল করেছেন। পেনাল্টি থেকে গোলের আসলে অতটা চার্ম থাকে না, অনেকে বলেন, আনলেস কেউ পানেনকা শট নিচ্ছেন বা অন্য কোনো দক্ষতা দেখিয়ে শট নিচ্ছেন। গতকালকে আলভারেজের যে পেনাল্টি শটটা ছিল, এটাকে অনেকে মানে কামানের গোলার সঙ্গে তুলনা করেছেন, এত জোরে তিনি শটটা নিয়েছেন। কিন্তু আম, আলভারেজের আসলে পেনাল্টি গোলটা দিয়ে আসলে গতকালকের ম্যাচে তার যে পারফরমেন্স, সেটাকে বিশ্লেষণ করা যায় না। ফ্রিকিক থেকে তিনি ডেভিড রায়ার, আর্সেনাল গোলরক্ষকের একটা চরম পরীক্ষা নিয়েছেন এবং গোটা ম্যাচেই বলতে ওর শুরুতে একটা শট ছিল যেটা রায়া খুব অসাধারণভাবে সেভ করেছে এবং লেফট সাইডে আর ওই কি। ওই শটটা যদি মানে গোল মানে মোস্ট অফ দ্য টাইম এই ধরনের শটে আমরা গোল হতে দেখি, কিন্তু গতকালকে রায়ার কারণে হচ্ছে আসলে গোলটা কিছু একটা ভর করেছিল ওই সময় আসলে। এবং দর্শক আপনাদের জানিয়ে রাখি, হুলিয়ান আলভারেজ গতকালকে রাতে একটু রেকর্ডও করেছেন। আতলেটিকোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপিয়ান কাপ মিলিয়ে এক মৌসুমে 10 গোলের আগে কোনো স্ট্রাইকার করতে পারেননি। আলভারেজ কিন্তু এই মৌসুমে সেটা করেছেন। এবং এই ম্যাচের আগে সিমিওনে বলেছিলেন যে আলভারেজের জন্য ইউরোপের অনেক ক্লাবই যোগাযোগ করছে এবং আর্সেনালের নামও তিনি নিয়েছিলেন। কেন কেন আলভারেজকে নিয়ে সবার এত আগ্রহ, সেটা কিন্তু তিনি গতকালকার রাতের ম্যাচেও দেখিয়ে দিয়েছেন দর্শক। আরেকটু এখানে বলি, আলভারেজ কিন্তু গতকালকে রাতে মেসির একটা রেকর্ড কিন্তু ভাঙছে। আচ্ছা, মেসির 25 দ্রুততম 25 গোলের রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগে, যেটা হচ্ছে মেসির রেকর্ড ভেঙে কিন্তু আলভারেজ হচ্ছে এখন নতুন রেকর্ড করছে। তো সেটাও কিন্তু কালকের একটা মাইল ফলক গোলের মধ্যে অন্যতম। তাহলে কি আমরা বলতে পারি যে উত্তরসূরির ব্যাপারটা কি আমরা এই শব্দটাকে আমরা ব্যবহার করতে পারি মেসি আর আলভারেজের মাঝে? এখন আসলে ঠিক উত্তরসূরি বলাটা একটু কঠিন, কারণ মেসির যে আলভারেজ ক্যালিবার, কিন্তু সেই ক্যালিবারটা এটা বলা হচ্ছিল যখন 2022 ওয়ার্ল্ড বিশ্বকাপের পরে সময় যখন হচ্ছে আলভারেজের উত্থান হয় তখন বলা হচ্ছিল, কিন্তু গত 4 বছরে আসলে আলভারেজকে এখন এসে আমরা যে ছন্দটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু মানে থ্রু আউট ছিল না, মানে পুরো সময়টা আমরা দেখি নাই। তবে আলভারেজ একটা অবশ্যই অসাধারণ একটা ফুটবলার এবং হচ্ছে সামনে ওয়ার্ল্ড কাপেও আর্জেন্টিনার অন্যতম তুরুপের তাসগুলোর মধ্যে হতে যাচ্ছেন একজন। বিশেষ করে আলভারেজ বক্সের আশেপাশে যে রানগুলো তৈরি করেন, গতকালকের ম্যাচে আপনার ওই জায়গাটাতে আমার মনে হয় দুইটা দলের ভেতরেই আলভারেজ একটা পার্থক্য তৈরি করে দেওয়ার একটা ব্যাপার ছিল। এবং দর্শক প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, হাসনাত শোয়েব যেটা বললেন যে আর্সেনালের সামনে লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ের যে সুযোগটা আছে, লিগ টেবিলে আর্সেনাল 34 ম্যাচে 73 পয়েন্ট নিয়ে শীর্ষে, ম্যানচেস্টার সিটি 33 ম্যাচে 70 পয়েন্ট নিয়ে দুইয়ে, অর্থাৎ 3 পয়েন্টের ব্যবধান, সিটির হাতে 1 ম্যাচের অ্যাডভান্টেজ আছে। অর্থাৎ তিল পরিমাণ ভুল করার সুযোগ নেই আসলে আর্সেনালের জন্য, এবং চ্যাম্পিয়ন্স লিগেও তাই। হাসান সাহেব, আপনার কি মনে হয় মঙ্গলবার রাতে যে ফিরতি লেগ আর্সেনালের মাঠে, সেখানে কি আর্সেনাল একটু হলে মানসিকভাবে অ্যাডভান্টেজ পাবে? কারণ 0-0 বা স্কোর লাইনে ফিরতি লেগ শুরু হচ্ছে আর্সেনালের মাঠে, এবং সেখানে কিন্তু আর্সেনাল দর্শকদেরও কিন্তু একটা বেশ ভালো একটা প্রভাব থাকবে আর কি। এটা স্বাভাবিক, মানে নিজেদের মাঠে খেলা, নিজেদের পরিচিত দর্শক এবং হচ্ছে মানে পরিবেশটাও নিজেদের পক্ষে থাকবে, সেটার একটা অ্যাডভান্টেজ তো থাকেই। তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, যেহেতু এটা মানে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, সেমিফাইনাল, মানে খুবই একটা হচ্ছে ডু অর ডাই ম্যাচ, এই ধরনের ম্যাচে আসলে কে ফেভারিট যে এটা কোনো কিছু স্পষ্ট হয়ে যেতে হবে। পারে, কারণ একটা গোলেই কিন্তু হচ্ছে আসলে এখানে ফল চেঞ্জ হয়ে যেতে পারে। এবং আতলেটিকোকে আমরা যেভাবে জানি, তারা যদি শুরুতে গোল দিয়ে বসে তাহলে সেক্ষেত্রে তো বাস কিন্তু পার করে আর্সেনালের ফেলবে জন্য একদম। অনেক কঠিন হবে হচ্ছে কামব্যাক করা। ইভেন সেটা কিন্তু মানে দুই দিক থেকেই সত্যি, আর্সেনাল যদি শুরুতে গোল করে সেটাও কিন্তু অ্যাথলেটিকোর জন্য হচ্ছে কামব্যাক করা অনেক কঠিন করে হ্যাঁ, তুলতে কারণ পারে। আর্সেনাল বা আতলেটিকো আসলে বায়ার্ন বা পিএসজি না যে 1 গোল বা 2 গোল করার পরেও ওই ওই ব্যাপারটা থাকবে। যদি কোনো দল 1 গোল আগে করে বসে বসে ফিরতে লেগে, তাহলে মোটামুটি 6-7 জন সামনে আর কি দাঁড় যেটা করায় দেবে আর সতর্কতা কি। আমরা এই ম্যাচে দেখছি, সেটা কিন্তু গোলের পরে সেই সতর্কতাটা আরো বেড়ে যেতে পারে এবং সেক্ষেত্রে হয়তো মানে অপোনেন্ট টিমের কামব্যাক করা অনেক কঠিন হয়ে উঠতে পারে। তো দর্শক, চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল নিয়ে এই ছিল আমাদের আয়োজন। ইউরোপিয়ান ফুটবল বিশ্বকাপ এবং ফুটবলের অন্যান্য খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনের সঙ্গে থাকবেন আশা করি। সেই পর্যন্ত ভালো থাকুন।